হ্যালো সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রিজমে আলোক রশ্মি যখন প্রতিসরণ হয় তখন আলোক রশ্মি কতটা চ্যুতি হয় সেটা আমরা নির্ণয় করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম কোনো কাচের ফলক বা কাচের স্ল্যাবে যখন আলো যায় আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ যে কোণ করে আপতিত হয় সেই একই কোণ করে বেরিয়ে যায়। সেই জন্য আমরা দেখেছিলাম যে আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত আলোক রশ্মি সমান্তরাল, তার জন্য কোনো চ্যুতি হয় না। তো আমরা আজকে দেখে নেব প্রিজমের ক্ষেত্রে হচ্ছে কি ঘটনা ঘটে। তো যদি এরকম একটা প্রিজম থাকে তাহলে কি হবে না, যখন কোনো আলোক রশ্মি, আমি আগে অবিলম্ব টেনে নিই, যে ধরা যাক এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে প্রিজমের অবিলম্ব। এবার কোনো আলোক রশ্মি যখন এখানে এসে করে আপতিত হবে তারপর কি হবে না, এদিকটা তো হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, তারপর বাইরে আবার লঘু মাধ্যম রয়েছে। তাহলে আলোক রশ্মিটা কি হবে না, যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাবে অবিলম্বের দিকে চলে যাবে। তাহলে যাওয়ার কথা ছিল এই সোজা, যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু অবিলম্বের দিকে বেঁকে গিয়ে এইখানে গিয়ে ধরে পড়বে। এবার যখন এখান থেকে বাইরে বেরোবে তখন ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে চলে যাবে। তাহলে যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু দূরে চলে যাবে অবিলম্ব। তাহলে আমরা যদি দেখি যে এখানে তাহলে আপতন কোণ হচ্ছে I1, এখানে প্রতিসরণ কোণ হবে অবিলম্বের সাথে R1, এখানে প্রতিসরণ কোণ হবে R2, আর এইখানে অবিলম্বের সাথে কোণ করবে I2, যেমনটা কাচের স্ল্যাবে হয়েছিল ঠিক একই রকম। এবার আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি প্রিজম ABC। আচ্ছা, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। এই কোণটার নাম হলো প্রিজমের প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ। এবার এখানে আমরা এই যে এ বি তল দেখতে পাচ্ছি, এখানে এ সি তল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুবার প্রতিসরণ হয়েছে। এবার যদি এখানে আমরা চ্যুতি বার করতে চাই তাহলে কিভাবে বার করব? তো আমরা আগেও করেছি যে চ্যুতি মানে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে যদি অন্য পথে যায় তাহলে যতটা কোণ করবে ওই দুটো রশ্মি সেটাই চ্যুতি। তাহলে এখানে কিন্তু দুবার চ্যুতি হয়েছে, যখন এই তলে প্রতিসরণ হয়েছে তখন চ্যুতি হয়েছে, যখন এই তলে প্রতিসরণ হয়েছে তখন চ্যুতি হয়েছে। আমরা কিন্তু বলেছি যে যখন লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন চ্যুতি হয় I - R, এটা আমরা বলেছিলাম। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যখন যাবে তাহলে এখানে চ্যুতি হবে I1 - R1, আর এখানে চ্যুতি হবে I2 - R। যদি অন্যভাবে বলি, এই যে আলোক রশ্মিটা এর যাওয়ার কথা ছিল এই ডট ডট পথে, কিন্তু গেছে এই পথে, তার মানে চ্যুতি কোণটা হবে না, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই কোণটা, এই কোণটাই চ্যুতি। আবার যদি আমরা এই রশ্মিটাকে পেছন দিকে বাড়াই, এই রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বাড়াই, এইখানে যে কোণটা তৈরি হবে এই কোণটাই হচ্ছে আমাদের মোট চ্যুতি বা ডেল্টা, এই কোণটাই হচ্ছে মোট চ্যুতি। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? আমরা পড়েছি বহিস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সাথে সমান। তো এটা যদি একটা বহিস্থ কোণ হয় তাহলে অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা, এই কোণটা। তাহলে এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা চ্যুতি কোণ পেয়ে যাব, কারণ এটাই আমাদের মোট চ্যুতি, এই বহিস্থ কোণটা। তাহলে বহিস্থ কোণটা যদি মোট চ্যুতি হয় তাহলে এই চ্যুতিটা আমরা বার করবো কি করে না, অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সাথে সমান। এটা করে আমরা বার করতে হবে। এবার কোশ্চেন হলো যে এই কোণটা তাহলে কত? এই যে ডেল্টা ডট দিয়েছি এই কোণটা তাহলে কত না, এই কোণটা হবে না, এইটা যদি আমাদের I1 কোণ হয় তাহলে এই টোটালটা কিন্তু I1 কোণ, কারণ বিপরীত কোণ। আমরা দেখেছি যদি আমাদের x আকৃতির ছবি হয় এই কোণটা সমান হয়, কিংবা এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এটাকে আমরা বলি বিপরীত কোণ। তাহলে এটা যদি I1 হয় তাহলে এইখানে আমাদের টোটাল কোণটা I1, তাহলে এই কোণটা যদি টোটাল কোণটা I1 আর এটা যদি R1 হয় তাহলে এই ডট যেটা দিয়েছি সেটা কিন্তু বার করতে পারবে। চ্যুতি কত হবে না, মোট চ্যুতি হবে ডেল্টা সমান, তাহলে এইখানে আমরা কি পাবো? এখানে পাবো I1 - R1 প্লাস I2 - R2। কারণ এটা এখনই আলোচনা করলাম
যে এটা I1 হলে এই পুরো কোণটা I1, তাহলে এই ডট কোণটা কি করে পাবো না R1 কে মাইনাস করে দেব। এখানেও এই ডট কোণটা কি করে পাবো না এটা I2 হলে এই টোটাল কোণটা I2, তাহলে সেটা থেকে R2 কে মাইনাস করে দেব, তাহলে আমরা ওই ডট কোণটা পাবো। এবার এই ডট যেটা দিয়েছি এই দুটো কোণ যোগ করলে আমরা মোট চ্যুতি পেয়ে যাব। তাহলে এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি I1 I2 মাইনাস R1 মাইনাস R2। যদি এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবার এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার আমরা দেখব এইখান থেকে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি। কোন চতুর্ভুজটা না AQOR। এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি AQOR, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের কোণ Q কিন্তু 90 ডিগ্রি আর কোণ R ও কিন্তু 90 ডিগ্রি। এবার কোশ্চেন হলো কেন 90 ডিগ্রি? কারণ দেখো এখানে আমরা অভিলম্ব টেনেছি, এই যে QO বাহুটা আমরা দেখতে পাচ্ছি, এই QO বাহুটা কিন্তু ওই অভিলম্বের উপর অবস্থিত। তার মানে কি না QO কিন্তু AQ কে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। তার মানে AQ আর OQ কিন্তু লম্ব, কারণ আমি অভিলম্ব টেনেছি, তার জন্য কিন্তু এটা 90 ডিগ্রি কোণ হয়েছে। এখানেও সেম, এখানেও কিন্তু O আর কি করেছে না A আর কে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। তার মানে এখানে A আর কিন্তু লম্ব O আর এর সাথে, আর এখানেও কিন্তু AQ লম্ব তার সাথে QO এর সাথে, সেই জন্য এগুলো 90 ডিগ্রি হলো। আর একটা চতুর্ভুজের চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়। তাহলে এই দুটোই মিলে যদি 180 হয়ে যায়, তাহলে বাকি দুটোই মিলে 180, তাহলে কোণ A আর কোণ O এই দুটোই মিলে 180, তাহলে কোণ A প্লাস কোণ O এই দুটোই মিলে কিন্তু 180 ডিগ্রি। এবার ব্যাপার হলো যে এখানে একটা কিন্তু ত্রিভুজ দেখতে পাচ্ছি QR, এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজটা QRO, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে R1 কোণ, এটা হচ্ছে R2 কোণ। তাহলে দেখো কোণ O কিন্তু আমরা বার করতে পারবো, কারণ একটা ত্রিভুজের এই তিনটা কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে কোণ O আমরা কত পাবো? এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে কোণ O কত হবে না 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, এটা আমরা পেয়ে গেলাম। কারণ এই দুটো কোণের যোগফল R1 প্লাস R2, তাহলে টোটালটা যদি 180 হয়, 180 থেকে এটা বিয়োগ করে দিলে আমরা কোণ O পেয়ে যাব। তাহলে কোণ O আমরা এখানে বসাতে পারবো। তাহলে কোণ A প্লাস কোণ O মানে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 সমান 180। তাহলে 180 কাটবে, তাহলে কোণ A ইকুয়ালস টু কি হবে মাইনাস R1 প্লাস R2 এর পাশে গেলে প্লাস R1 প্লাস R2 হয়ে যাবে। এবার এই যে কোণ A, এই কোণ এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, তার জন্য আমরা এই কোণটাকে মানে কোণ A কোণকে আমরা A দিয়ে লিখতে পারি, কারণ এটা প্রিজমের প্রতিসারক কোণ। তাই আমরা কোণ A কে A দিয়ে লিখতে পারি যে A সমান হচ্ছে R1 প্লাস R2। এবার এই যে A সমান আমরা R1 প্লাস R2 একটা রিলেশন পেয়ে গেলাম, এই রিলেশন থেকে আমরা এইখানে মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এই R1 প্লাস R2 মানটা এখানে বসিয়ে দিই কি পাবো? তাহলে ডেল্টা সমান আমরা পেয়ে যাব I1 প্লাস I2 মাইনাস কি ছিল আমাদের R1 প্লাস R2 ছিল, তাহলে ডেল্টা সমান পেয়ে যাব I1 প্লাস I2 মাইনাস A। কেন এই বসালাম? কারণ A মানে R1 প্লাস R2। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রিজমের চ্যুতি কোণের রাশিমালা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই গাণিতিক প্রমাণটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এবারে মাধ্যমিকের কাছে স্ল্যাবেরটা পড়েছে, তো এই বছর হচ্ছে প্রিজমে আলো প্রতিসরণে আলো রশ্মির চ্যুতি, এটা ইম্পর্টেন্ট আছে। এবার আমরা করব আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ, তো দেখো আলোর বিচ্ছুরণ করতে গেলে আগে আমাদের আলো সম্পর্কে জানতে হবে। না এই যে আমরা বলছি যে সাদা আলো, সাদা আলো মানে কি না সাদা আলো মানে সাদা আলোর মধ্যে কিন্তু 7টা কালার থাকে। সাদা আলোর মধ্যে 7টা কালার থাকে, কি কি না শর্টে আমরা মনে রাখবো বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, এটা আমরা জানি। তো এইখানে হচ্ছে বে মানে হচ্ছে কি বেগুনি, বেগুনি, তারপর নীল, তারপর আকাশী, তারপর সবুজ, তারপর হলুদ, তারপর কমলা,
তারপর লাল। তাহলে এই যে 7টা কালার রয়েছে, তাহলে সাদা আলোর মধ্যে কটা কালার রয়েছে না সাদা আলোর মধ্যে 7টা কালার রয়েছে। তো যদি আমরা সাদা আলোকে ভেঙে দিই তাহলে আমরা এরকম 7টা কিন্তু কালার পাবো। তো এই ঘটনাটাকেই কিন্তু বলবো আমরা আলোর বিচ্ছুরণ। তাহলে সাদা আলোর মধ্যে 7টা কালার আছে, এই সব কালারের আলোকে যদি আমরা মিক্সড করে দিই তাহলে আমরা সাদা আলো পাবো। একই রকম সাদা আলোকে যদি আমরা ভেঙে দিই এরকম 7টা কালার পাবো। তো এই 7টা কালার পেলে তখন আমরা ঘটনাটাকে বলবো আলোর বিচ্ছুরণ। এবার মনে রাখতে হবে যে বেগুনির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা ল্যামডা দিয়ে লেখা হয়, এটা হচ্ছে সবথেকে কম। আর যত আমরা এই পাশে যাব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়বে। তার মানে লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। এবার এই যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম যে কার কম কার বেশি, এটা আমাদের অনেক কাজে লাগবে। কখন কাজে লাগবে না যখন আমরা পড়বো যে আলোর বিচ্ছুরণ কেন হয় তখন কাজে লাগবে। তো দেখো এই যে 7টা কালার যখন আমরা পাবো সাদা আলো থেকে সেটা কিন্তু আমরা আলোর বিচ্ছুরণ করবো। তো কখন আমরা এরকম আলোকে ভাঙতে পারবো বা বিচ্ছুরণ ঘটাতে পারবো না, ধরো যদি আমরা এরকম একটা প্রিজম রাখি, ধরা যাক এটা একটা প্রিজম, ঠিক আছে। তো এই যে আমরা প্রিজম দেখতে পাচ্ছি, প্রিজমে যদি আমরা সাদা আলোকে পাঠাই তাহলে কি হবে না সাদা আলো তখন কিন্তু ভেঙে যাবে। ভেঙে গিয়ে কিন্তু আমরা এরকম 7টা কালারের আলো পাবো। উপরে থাকবে লাল আলো, নিচে থাকবে বেগুনি, আর মাঝে থাকবে হলুদ। সেই জন্য হলুদকে আমরা বলবো মধ্যম বর্ণ। এটা আমাদের মনে রাখতে হবে যে হলুদ হচ্ছে কিন্তু মধ্যম বর্ণ, কারণ প্রায় মাঝে থাকে, একেবারে মাঝে থাকে না কিন্তু প্রায় মাঝে থাকে। এবার লাল উপরে থাকে, বেগুনি কিন্তু নিচে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আগে আমরা করবো যে আলোর বিচ্ছুরণ কেন হলো, কেন সাদা আলো 7টা কালারে ভেঙে গেল সেটা আমরা আগে করব। কারণ দেখো মনে রাখবে যে আলোর বেগ শূন্য মাধ্যমে কত হয়, দেখো প্রিজম তো কাঁচ দিয়ে তৈরি হয়, তাহলে যখন সাদা আলো এইখান দিয়ে আসছিল তখন এটা তো বাতাস, এখানে কিন্তু আলোর বেগ মনে রাখতে হবে, এখানে কিন্তু আলোর বেগ হবে c সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা আমরা আগেও পড়েছি যে বাতাসে বা শূন্য মাধ্যমে আলোর বেগ এটা হয় c সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কিন্তু মনে রাখবে যখনই আলোটা এই কাঁচে প্রবেশ করবে তখন কিন্তু বিভিন্ন কালারের বেগ কিন্তু আলাদা হয়ে যাবে। তো যখন বাতাসে আলোটা এসেছে সাদা আলো, এই প্রত্যেকটা কালারের বেগ কিন্তু একই ছিল, সেই জন্য কিন্তু এরা কিন্তু ভেঙে যায়নি, ওরা সবাই একসাথেই এসেছে। কিন্তু যখনই আমরা প্রিজমের মধ্যে আলোটাকে ঢুকিয়ে দেব তখন কি হয়ে যাবে না প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আলাদা তখন কিন্তু সবার কিন্তু বেগ আলাদা হয়ে যাবে। সেই জন্য যার বেগ বেশি হবে সে আগে বেরিয়ে যাবে, যার বেগ কম হবে সে পরে বেরোবে। তাহলে কি হবে না এই সাদা আলো 7টা কালারে কিন্তু ভেঙে যাবে, তখন আমরা এই 7টা আলোকে এখানে দেখতে পাবো। তো এই জন্য কিন্তু বিচ্ছুরণ হয়। এবার কোশ্চেন হলো যে লাল আলো এখানে উপরের দিকে আছে, বেগুনি কেন নিচের দিকে আছে? বেগুনি কি উপরে থাকতে পারবে না, কারণ আমরা এখানে পড়ব বিজ্ঞানী কসির ইকুয়েশন। কসির ইকুয়েশনে কি হয় না কসির ইকুয়েশন আমরা পড়ব। কসির ইকুয়েশনে বলা রয়েছে কসির সমীকরণ, বিজ্ঞানী কসির সমীকরণে আমরা পড়ব মিউ সমান a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। এটা হচ্ছে কসির সমীকরণ। এখানে a আর b কিন্তু ধ্রুবক, a আর b হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা ল্যামডার সাথে মিউ কিন্তু সম্পর্ক পেয়ে গেছি। তো এখান থেকে কোশ্চেনটা কিন্তু এরকমও বলতে পারে যে ল্যামডা ও মিউ এর সম্পর্ক কি, সম্পর্কটি লেখো। তখন কিন্তু আমরা এটা বলতে পারবো মিউ সমান a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। এটা হচ্ছে কসির সমীকরণ। তো কসির ইকুয়েশনে কি আছে না মিউ আর ল্যামডার মধ্যে আমরা রিলেশন বা সম্পর্ক পাচ্ছি। কি রিলেশন না মিউর সাথে ল্যামডার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ল্যামডার বর্গের সাথে মিউর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যার ল্যামডা বেশি তার মিউ কম, যার ল্যামডা কম তার মিউ বেশি। তো সেই জন্য মনে রাখতে হবে
যার মিউ কম সে কিন্তু কম বাড়বে, মানে তার চ্যুতি কিন্তু কম হবে। আর যার মিউ বেশি তার কি হবে না, তার চ্যুতি কিন্তু বেশি হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে মিউ যদি বেশি হয়, মিউ যদি বেশি হয় তাহলে চ্যুতি বেশি হবে, চ্যুতি বেশি হবে। আচ্ছা, মিউ যদি কম হয় তাহলে চ্যুতি কিন্তু কম হবে, চ্যুতি কিন্তু কম হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো আমি তো বললাম যে বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, তাহলে দেখো বেগুনির যদি তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম হয় তাহলে মিউ কিন্তু বেশি হবে, কারণ ল্যামডা বেশি হলে মিউ কম হবে, ল্যামডা কম হলে মিউ বেশি হবে। তাহলে বেগুনির তো ল্যামডা কম, তাহলে ল্যামডা কম হলে মিউ বেশি হবে, আর মিউ যদি বেশি হয় চ্যুতিও কিন্তু বেশি হবে। সেজন্য বেগুনি বেশি বেঁকে গেছে, বেশি চ্যুতি হয়েছে। আর লালের দেখো, লালের তো তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি, তাহলে ল্যামডা যদি বেশি হয় তার তো মিউ কম হবে, আর মিউ কম হলে কি হবে না, চ্যুতিও কিন্তু কম হবে। সেই জন্য লালের চ্যুতি সবথেকে কম হয়েছে, লাল কিন্তু উপর দিয়ে গেছে। তো এটাই আমরা করলাম এখানে কসিস সমীকরণ, যে মিউর সাথে ল্যামডার কি সম্পর্ক, কেন লাল উপরে থাকে, কেন বেগুনি নিচে থাকে, কেন আলোর বিচ্ছুরণ হয়, কেন সাদা আলো সাতটা কালারের আলোতে ভেঙে যায়। তাহলে আমরা কসির ইকুয়েশন থেকে মিউ ল্যামডার সম্পর্ক কিন্তু জেনে গেছি। এবার আলোর বিচ্ছুরণ কোথায় হয় না, আমরা তো আকাশে রামধনু দেখেছি, রামধনুতে উপরের দিকে লাল আলো থাকে, নিচের দিকে বেগুনি আলো থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক ঘটনা। এবার আমরা যেটা করবো যে এই যে আগে আমি বললাম যে যখন হচ্ছে কোনো প্রিজমের মধ্যে আলো যাবে, যখনই কোনো প্রিজমের মধ্যে আলো যাবে, যখন আলোটা এসেছিল তখন তার সি কত ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু শূন্য মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে বা বাতাসে আলোর বেগ, বাতাসে আলোর বেগ। তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি যে সি 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। যখনই এরকম কাঁচে প্রবেশ করবে আলোটা তখন কিন্তু বেগকে আমরা ভি দিয়ে লিখবো, ভি দিয়ে। আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। প্রতিসরাঙ্ক হতো, প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। না, মনে রাখতে হবে মিউ সমান হচ্ছে c/v, মিউ সমান c/v। এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে। তো এটা কিন্তু মিউ ও ভি এর সম্পর্ক, মিউ ও ভি এর সম্পর্ক। মিউ মানে প্রতিসরাঙ্ক, ভি মানে আলোর বেগ। তাহলে যখন আমাদের এখান থেকে কোনো অঙ্ক থাকবে বা কোশ্চেন থাকবে, হয়তো বলতো জলে আলোর বেগ কত, জলে আলোর বেগ কত, জলে আলোর বেগ কত, এরকম যদি কোশ্চেন থাকে, বা যদি আমাদের বলে কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ কত, তখন কিন্তু আমাদের এই ভি কিন্তু আমাদের বার করতে হবে। না, যখন কোনো আলো অন্য কোনো মাধ্যমে ঢুকবে বাতাস থেকে কাঁচে বা জলে, তখন কিন্তু বেগ কমে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বেগের সাথে প্রতিসরাঙ্কের কিন্তু ব্যস্ত সম্পর্ক। যখন বেগ হচ্ছে, যদি প্রতিসরাঙ্ক বেশি হয় সেখানে কিন্তু বেগ কমে যাবে, আর যদি প্রতিসরাঙ্ক কম হয় সেখানে কিন্তু বেগ বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আলোক রশ্মিটা প্রিজমের ভেতরে ঢুকলো ওর বেগ ভি হয়েছে। তো এখানে মনে রাখতে হবে অবশ্যই সি কিন্তু গ্রেটার দেন ভি, সি কিন্তু গ্রেটার দেন ভি, এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভি আমরা কি করে বার করব, এই ফর্মুলা থেকে। তো যদি আমাদের এরকম কোশ্চেন থাকে যে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ কত, বেগ কত। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা থেকে ইজি বার করতে পারি। তাহলে মিউ সমান c/v, তাহলে v সমান কি হবে, v সমান c/মিউ। এবার c মানে 3 × 10⁸, আর মিউ মানে দেওয়াই রয়েছে আমাদের 1.5। তাহলে কাটাকাটি করলে 2 আসবে, তার মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই ফর্মুলা থেকে কিভাবে অঙ্ক হয় সেটা আমরা জেনে গেলাম। তো মিউ আর ভি এর মধ্যে এটাই রিলেশন, মিউ বেশি হলে বেগ কমে যাবে আর মিউ কম হলে বেগ কিন্তু বেড়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবার ব্যাপার হলো, যদি এরকম অঙ্ক থাকে যে এটা একটা কাঁচের স্ল্যাব, যখন কোনো আলো এটা দিয়ে যাবে, বললো যে এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগবে। যদি বলা থাকে প্রতিসরাঙ্ক 1.5, যদি বলা থাকে এর বেগ মানে এ থেকে বি, যদি বলা থাকে এ বি মানে এর বেগ, যদি বলা থাকে এর বেগ, যদি বলা থাকে হয়তো বলা থাকলো 2 মিলিমিটার, 2 মিলিমিটার।
ঠিক আছে, তাহলে আমরা কি করে বার করব যে এই এ থেকে বি তে যেতে কত সময় লাগবে বা এই কাঁচের ফলকটাকে ভেদ করে যেতে আলোটার কত সময় লাগবে। তো সেটাও আমরা বার করব। আগে আমরা ভি বার করে নেব এই ফর্মুলা থেকে, তারপর আমরা সূত্র বসিয়ে দেব বেগ সমান সরণ বাই সময়। তাহলে আমরা এখান থেকে ভি বার করে নেব। না ভি তো আমরা এটাই পাবো, কারণ কাঁচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয় আর সি তো আমরা জানি এটা, তাহলে ভি তো আমরা এটাই পাবো। তাহলে ভি যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু সময় বার করতে পারবো, কারণ সময় সমান কি হবে সরণ বাই বেগ, সময় সমান সরণ বাই বেগ। এবার সরণ তো 2 মিলিমিটার আছে, মিটার করব 2 × 10⁻³ বাই বেগ কত 2 × 10⁸, 2 × 10⁸, তাহলে 2 2 কাটা, তার মানে 10⁻³ ইনটু 10⁸ উপরে উঠলে হবে 10⁻⁸, তার মানে 10⁻11 সেকেন্ড। তাহলে আমরা এরকম একটা অঙ্ক করলাম যে এরকম একটা কাঁচের স্লেবকে ভেদ করে যেতে কত সময় লাগবে, না সরণ বাই বেগ। আর বেগ তো আমরা বার করতে জানি, ভি কিভাবে বার করতে হয়, দিয়ে সেখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এত সেকেন্ড সময় লাগবে এই কাঁচের ফলকটাকে ভেদ করে যেতে পারবো। তাহলে মিউ সমান সি বাই ভি, এখান থেকে আমরা জেনে গেলাম কিভাবে অঙ্ক হবে, আর ভি এর সাথে মিউ সম্পর্ক আমরা জেনে গেলাম। এবার আমরা আলোর বিক্ষেপণ করব। বিক্ষেপণ মানে কি, না বিক্ষেপণ মানে হচ্ছে ছড়িয়ে পড়া। বিক্ষেপণ মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। তো যখন হচ্ছে কোনো আলো ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বিক্ষেপণ বলবো। এই যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসছে, তো আলো কিন্তু ছড়িয়ে পড়ছে, সেই জন্য সেটাকে আমরা আলোর বিক্ষেপণ বলি। এবার কোন আলো বেশি ছড়াবে, কোন আলো কম ছড়াবে সেটাই আমরা করব। তো এখানে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে রেলের বিক্ষেপণ সূত্র। রেলের বিক্ষেপণ সূত্র, বিক্ষেপণ সূত্র। সূত্রটা কি, না I সমানুপাতিক 1/λ⁴। তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক কে, না আইটা হচ্ছে ইন্টেনসিটি বা তীব্রতা, ইন্টেনসিটি বা তীব্রতা, তীব্রতা। কার ইন্টেনসিটি তীব্রতা, যে আলোটা ছড়িয়ে পড়ছে তার। ধরা যাক সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে, বাতাসে কি হলো আলোটা ছড়িয়ে পড়বে। এবার যখনই আলোটা ছড়িয়ে পড়বে তার ইন্টেনসিটি বা তীব্রতা কত হবে, λ⁴ এর সাথে ব্যস্তানুপাতিক, বা আমরা বলবো তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যার তরঙ্গদৈর্ঘ্য বেশি সে কিন্তু কম ছড়াবে, যার তরঙ্গদৈর্ঘ্য কম সে কিন্তু বেশি ছড়াবে, কারণ ল্যাম্ডার সাথে ছড়িয়ে পড়ার তীব্রতা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ল্যাম্ডা বেশি, ল্যাম্ডা যদি বেশি হয় তাহলে বিক্ষেপণ কম হবে, তার মানে বিক্ষেপণ হচ্ছে কম হবে, মানে আলোটা কম ছড়াবে। তাহলে ল্যাম্ডা বেশি কার, না লাল আলোর ল্যাম্ডা বেশি, লাল আলোর ল্যাম্ডা বেশি, তাহলে লাল আলোর বিক্ষেপণ কম হবে, সেই জন্য লাল আলো কিন্তু অনেক দূর চলে যেতে পারবে। বিক্ষেপণ কম মানে অনেক দূর যাবে, সেই জন্য লাল আলোকে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়, ট্রাফিক সিগন্যাল বা রেল লাইনের ক্ষেত্রে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়, অনেক দূর যেতে পারে। কিন্তু বেগুনি আলোর ক্ষেত্রে কি হয়, না বেগুনির হচ্ছে ল্যাম্ডা কম, সেই জন্য বিক্ষেপণ বেশি হবে, বিক্ষেপণ বেশি হবে। সেই জন্য কি হয়, না বেগুনি আলো বেশি ছড়িয়ে পড়ে। এই যে আকাশটা আমরা নীল দেখতে পাই, কেন দেখতে পাই, না মনে রাখতে হবে বেগুনি আর নীল এই দুটারই কিন্তু ল্যাম্ডা কম, সেই জন্য বিক্ষেপণ বেশি হয় বেগুনি আর নীল। তাহলে সূর্য থেকে যে আলো আসছে তার মধ্যে এই বেগুনি আর নীলের বিক্ষেপণ কিন্তু বেশি হয়, বেশি ছড়িয়ে পড়ে আকাশে। কিন্তু নীল আলোটা আমাদের চোখের প্রতি বেশি সংবেদনশীল, সেই জন্য আমরা নীল দেখতে পাই। আর লাল আলো কিন্তু কম ছড়ায়, সেই জন্য লাল অনেক দূর চলে আসতে পারে। এই ঘটনাটা কখন ঘটে, না সকালবেলায় যখন সূর্য ওঠে বা বিকালবেলায় যখন সূর্য ডুবে, তখন কি হয়, না এই যে পৃথিবী ধরা যাক এইখানে সূর্য আছে, তো যখন সূর্য ওঠে তখন সূর্য অনেক দূরে থাকে, তার মানে আলোটাকে কিন্তু অনেক বেশি পথ আসতে হয়, অনেক বেশি কিন্তু পথ আসতে হয় সকালবেলা। তো যখন অনেক বেশি পথ আসতে হয় আলোটাকে, তখন কিন্তু লাল আলোই একমাত্র এসে এখানে পৌঁছাতে পারে, কারণ লালের বিক্ষেপণ কম হয়, তাই লাল আলোই এসে পৌঁছাতে পারে, বাকি আলোগুলো আসতে পারে না। সেই জন্য আমরা সূর্যকে লাল দেখতে পাই, লাল, তখন কিন্তু আমরা সূর্যকে লাল দেখতে পাই। কিন্তু দুপুরে কি হয়, না দুপুরবেলায় সূর্য কিন্তু এরকম মাথার উপরে থাকে, এবং সোজা সোজা উপরে থাকে। তখন কি হয়, না এই যে পথটা এটা কিন্তু ছোট হয়, ছোট পথ হয়, মানে অনেক কাছে হয়, তখন কিন্তু সব কালারের আলোই কিন্তু এসে পৌঁছে যায়। তাহলে সব কালারের আলো যদি এসে পৌঁছায় তাহলে আমরা কি দেখতে পাবো, আলোটাকে হয় সাদা দেখতে পাবো, কারণ সব কালারের নিচ সাদা, কিংবা হলুদ দেখতে পাবো, কারণ হলুদ মধ্যম বর্ণ।
আমরা একটু আগে বললাম যে হলুদ মধ্যম বর্ণ, যখন সব কালার এসে পৌঁছাবে এভারেজ মানটাকে আমরা দেখতে পাবো, মানে একেবারে হলুদ দেখবো। আর যদি খুব জোর রোদ দেয় তখন কিন্তু আবার সাদা দেখতে পাবো চারপাশ। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে, এটা কিন্তু আলোর বিক্ষেপণের জন্য। এবার একটা জিনিস বলে দিই, মনে রাখবে মৌলিক বর্ণ কি? মৌলিক বর্ণ কোনগুলো না? মৌলিক বর্ণ হচ্ছে লাল, সবুজ আর নীল। এই তিনটাই কিন্তু মেন কালার, মৌলিক বর্ণ। এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি। একে এর সাথে মেশালে একটা কালার তৈরি হবে, একে এর সাথে মেশালে অন্য একটা কালার তৈরি হবে। তো এইগুলো কালার তৈরি করা যায় এই তিনটা দিয়ে, সেজন্য এদেরকে মৌলিক বর্ণ বলে। এবার ব্যাপার হলো, এই যে আমার জামাটাকে হলুদ কেন দেখাচ্ছি, এইখানে যখন আলো এসে সাদা আলো এসে পড়েছে, সাদা আলোর মধ্যে যে 7টা আলো আছে, কালার আছে, তার মধ্যে এই হলুদ জামাটা কি করেছে, সব কালারগুলোকে শোষণ করে নিয়েছে, হলুদটাকে বাদে। তাহলে হলুদটাকে কি করছে, প্রতিফলন করছে, সেই জন্য এটাকে হলুদ দেখাচ্ছে। যদি আমি একটা লাল জামা পরি, কেন লাল দেখাচ্ছি? কারণ লাল জামা কি করবে, সব কালারগুলোকে শোষণ করে নেবে, শুধু লালটাকে প্রতিফলন করবে, সেই জন্য লাল দেখায়। এবার যদি আমি লাল জামার উপর লাল আলো ফেলি কি হবে না, লাল জামা লাল আলোকে প্রতিফলন করে দেবে, তাহলে লালই দেখতে পাবো। তার মানে লাল জামাকে লাল দেখতে পাবো দুটো কারণে, যদি আমি সাদা আলো ফেলি আর লাল আলো ফেলি, কারণ লালকে প্রতিফলন করতে পারবে। যদি আমি লাল জামার উপর সবুজ আলো ফেলি, তাহলে কিন্তু লাল জামা কি করবে, সবুজ আলোটাকে শোষণ করে নেবে, তখন কিন্তু জামাটাকে কালো দেখাবে, কারণ কোনো আলোয় প্রতিফলন করেনি, সেই জন্য জামাটাকে কিন্তু তখন কালো দেখাবে। যদি আমরা একটা লাল জবা ফুলের উপর নীল আলো ফেলি, জবা ফুলটা কেমন দেখাবে, কালো দেখাবে, কারণ লাল জবা ফুল কি করবে, নীল আলোটাকে শোষণ করে নেবে। এই জন্য আমাদের কিন্তু রং চিনতে অসুবিধা হয়। ধরো তুমি জামা প্যান্ট কিনতে গেছো, এবার দোকানে প্রচুর নীল, লাল, সবুজ আলো লাগানো আছে, তুমি কি করলে না, তুমি একটা আকাশি কালারের জামা পছন্দ করলে, দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলে জামাটা বেগুনি কালার, তখন তো তুমি চমকে গেলে যে কেন এরকম হলো। না, এটা কিন্তু এই জন্যই হয়েছে, কারণ যদি আমাদের আকাশি কালারের জামা পছন্দ করতে হয়, তাহলে আমাদেরকে হয় সাদা আলোতে দেখতে হবে, নয়তো আকাশি কালারের আলোতে দেখতে হবে, কারণ আকাশি কালারের জামা ওই কালারের আলোকেই প্রতিফলন করবে। কিন্তু যদি আমরা অন্য কোনো আলোতে সেটাকে দেখি, নীল, লাল, সবুজ অন্য কোনো আলোতে দেখি, তাহলে কিন্তু সেটাকে অন্য কালার দেখাতে পারে, সেই জন্য আমাদের কিন্তু রং চিনতে অসুবিধা হয় রাত্রেবেলা। তো এটাই হচ্ছে আমাদের আলোর বিক্ষেপণ সম্পর্কে আমরা করলাম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, রেলের হচ্ছে বিক্ষেপণ সূত্র, ল্যাম্বার সাথে আই এর সম্পর্ক। তো এগুলো হচ্ছে আমরা করে দিলাম। তো তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকের ক্লাস এতটা পর্যন্ত।